ক্লাস 11-এর ছেলেদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ বায়োলজি ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমি এর আগে যে ক্লাসগুলো করেছিলাম সেগুলো তোমরা বাড়িতে দেখেছো। পুরনো ক্লাসগুলোর সঙ্গে কিন্তু আজকের ক্লাসের লিঙ্ক আছে, সুতরাং ক্লাসগুলো ভালো করে ফলো করবে। যে অংশগুলো আলোচনা করছি খাতাতে নোটস করে নেবে, নিয়ে বই দেখে দেখে ভালো করে পড়বে। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের তেমন কোনো প্রবলেম হবে না। আমি আগেই বলেছি যে বইতে অনেক কিছু লেখা আছে, যার মধ্যে অধিকাংশ আমাদেরকে বিভ্রান্ত করে দেয়, কোনটা আমাদের পড়তে হবে কোনটা আমাদের পড়তে হবে না। এই প্রশ্নগুলো তোমাদের মাথায় আসবে। আমি আজকে যেটা আলোচনা করব, উদ্ভিদ রাজ্য বা প্লান্টি। উদ্ভিদ রাজ্য 5 কিংডম ক্লাসিফিকেশন তোমাদেরকে পড়িয়েছিলাম হুইটেকারের। সেখানে প্রথমে ছিল মোনেরা, তারপরে ছিল প্রোটিস্টা, তারপরে ছিল ফাঙ্গি। ফাঙ্গি পর্যন্ত বা ছত্রাক রাজ্য পর্যন্ত আমি তোমাদের পড়িয়েছিলাম। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে উদ্ভিদ রাজ্য বা প্লান্টি। উদ্ভিদ রাজ্য বা প্লান্টি। উদ্ভিদ রাজ্য, উদ্ভিদ রাজ্য বা প্লান্টি। এই উদ্ভিদ রাজ্য বা প্লান্টির মধ্যে উদ্ভিদ রাজ্য বা প্লান্টির মধ্যে উদ্ভিদ কাদের বলে, এটা খুব বেসিক কোশ্চেন। তোমরা বলবে কি মাটি ভেদ করে যা উপরের দিকে ওঠে তাদেরকে উদ্ভিদ বলে, তাই তো? আমাদের জীবন বিজ্ঞানের ভাষায় কিন্তু ঠিক ওইভাবে উদ্ভিদ কথাটা বলা হয় না। আমাদের জীবন বিজ্ঞানের ভাষায় বলা হয় যে ক্লোরোফিল যুক্ত কিংবা ক্লোরোফিল বিহীন যে জীবগোষ্ঠী সমাঙ্গদেহী হতে পারে, অথবা মূল কাণ্ড পাতাতে বিভক্ত হতে পারে, যারা নিজ দেহে খাদ্য তৈরি করতে পারে অথবা নাও করতে পারে, যাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সংবহন কলা থাকবে, জাইলেম এবং ফ্লোয়েম, যাদের ক্ষেত্রে প্যারেনকাইমা, কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা এই ধরনের উদ্ভিদ কলা থাকবে, যাদের মধ্যে অনেকের ফুল ফল বীজ ইত্যাদি হবে, সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি প্লান্টস, উদ্ভিদ, ফ্লোরা, ফ্লোরা উদ্ভিদ, বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত উদ্ভিদগুলোকে একসাথে ফ্লোরা বলা হয়। এই মাটি ভেদ করে যারা ওঠে তাদেরকে উদ্ভিদ বলি আমরা, এটা এক কথায় প্রকাশ। তার সঙ্গে কিন্তু জীবন বিজ্ঞানে প্লান্টস কাদের বলে একটু তফাৎ আছে, একটু ঘুরিয়ে উত্তরটা বলতে হবে। তাই এই উদ্ভিদ রাজ্য যারা, উদ্ভিদ রাজ্যের মধ্যে দুটো ভাগ আছে, অপুষ্পক, অপুষ্পক রাজ্য, অপুষ্পক, আর 2 নম্বর সপুষ্পক। সপুষ্পক, পুষ্প মানে ফুল, অপুষ্পক এবং সপুষ্পক। এই অপুষ্পক মানে যাদের ফুল হবে না। আর দেখো, ফুল না হলে তাহলে ফল হওয়ার কোনো প্রশ্নই আসে না, বীজ হবার কোনো প্রশ্নই আসে না। অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস বলা হয়, ক্রিপ্টোগ্যামস, অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস বলা হয়। আর সপুষ্পক এদেরকে ফুল হয়, সেজন্য সপুষ্পক। সব মানে বর্তমান, ফুল হবে সপুষ্পক। ইংরেজিতে বলা হয় ফেনারোগ্যামস, ফেনারোগ্যামস, ফেনারোগ্যামস। এই অপুষ্পক যারা, তাদের মধ্যে 3টে ভাগ আছে, 3টে ভাগ আছে। নাম 3টে তোমরা নিচু ক্লাসে শুনেছ। একটাকে বলা হয় থ্যালোফাইটা, থ্যালোফাইটা, থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী, থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী। আর একটাকে বলা হয় ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা বা মসবর্গ, মসবর্গ, মদন্তস্ব। মস কথাটা তোমরা খুব নাম শুনেছ, মস নামটা খুব শুনেছ। থ্যালোফাইটা বা ব্রায়োফাইটা, এই থ্যালোফাইটার পরে ব্রায়োফাইটা।
এরপরে 3 নম্বর টেরিডোফাইটা, টেরিডোফাইটা, ফার্ম বর্গ। এই উদ্ভিদের জনুক্রম পড়াতে গিয়ে মসফন শব্দটা তোমরা খুব পড়েছো। এছাড়াও রেণু দ্বারা বংশ বিস্তার করতে গিয়ে ক্লাস 10-এ মসফন শব্দটা তোমরা শুনেছো। চলে আসি, অপুষ্পক উদ্ভিদের মধ্যে 3টে বিভাগ আছে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। প্রত্যেকের 3টে থেকে 5টা মুখ্য বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে। এদের যে আবার বিভিন্ন বিভাগগুলো রয়েছে, সে বিভাগগুলো সংক্রান্ত ব্যাপারে তোমাদের কিছু না জানলেও চলবে। একই কথা আবার বলছি, তোমরা 2014 থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত 11-এর বায়োলজি কোশ্চেনটা ঘেটে দেখো। আমি যে আলাপ আলোচনা করছি তার বাইরে প্রশ্ন আসেনি। 11 থেকে 12 উঠতে গেলে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে যে প্রশ্নটি করা হয় সেই প্রশ্নটা খেয়াল করলে কিন্তু হবে। ওই টেস্ট পেপার কোশ্চেন ব্যাংকে যেগুলো থাকে ওগুলো দেখলে হবে না। ও যারা করেন প্রশ্ন তারা সিলেবাসের বাইরে অনেক কিছু করে ফেলেন। সিলেবাসের বাইরে আমরা কম বেশি অনেকেই জানি। প্রশ্ন কঠিন খুব সহজেই করা যায়, সিলেবাস অনুযায়ী করা খুব মুশকিল, কেননা সিলেবাসটা তোমাকে জানতে হবে, সিলেবাসটা জানতে হবে। চলে আসি, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। আর সপুষ্পক যারা, এদের 2টো ভাগ আছে, এটাও নাম শুনেছ, ব্যক্তবীজি, আর একটা হচ্ছে গুপ্তবীজি। ব্যক্তবীজি এবং গুপ্তবীজি। টেরিডোফাইটাকে অন্য কথায় বলা হয় ফার্ন বর্গ। ফার্ন নামটা শুনেছো। ব্যক্তবীজি মানে হচ্ছে জিমনোস্পার্ম। গুপ্তবীজি মানে হচ্ছে অ্যাঞ্জিওস থেকে অ্যাঞ্জিও কথাটা আনা হয়েছে, জিমনোস থেকে জিমনো কথাটা আনা হয়েছে। জিমনোস মানে নাকেড, অনাবৃত, নগ্ন। আর গুপ্তবীজি মানে অ্যাঞ্জিওস কথাটার অর্থ হলো আবৃত, কভার্ড। সেগুলো আমি পরে আলোচনা করব। তাহলে কি হলো, অপুষ্পকের 3টে ভাগ, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। সপুষ্পকের ব্যক্তবীজি এবং গুপ্তবীজি। চলে আসি, থ্যালোফাইটার বৈশিষ্ট্য জানতে হবে। থ্যালোফাইটা অর্থাৎ সমাঙ্গদেহী উদ্ভিদ। এদের 3টে থেকে 5টা বৈশিষ্ট্য অবশ্যই মাথায় রাখতে হবে। থ্যালোফাইটাদের দেহ মূল, কাণ্ড, পাতাতে বিভক্ত হবে না। এদের দেহ মূল, কাণ্ড, পাতাতে বিভক্ত হবে না, থ্যালাস লাইক দেহ হবে। এদের দেহ থ্যালাস লাইক। স্পাইরোগাইরা নাম শুনেছো তোমরা, স্পাইরোগাইরা। এদের দেহ থ্যালাস লাইক, অর্থাৎ দেহ মূল, কাণ্ড, পাতাতে বিভক্ত না, থ্যালাস লাইক। থ্যালোফাইটা বিভাগের অন্তর্গত উদ্ভিদের দেহকে থ্যালাস বলা হয়। থ্যালাস হচ্ছে মূল, কাণ্ড, পাতাতে বিভক্ত নয় এমন দেহ। এটার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এদের ফুল হবে না। আর ফুল যেহেতু হবে না, তাহলে ফলও হবে না, বীজও হবে না। এটা খুব কমন কথা। থ্যালোফাইটা মানে হচ্ছে শাউলা জাতীয় উদ্ভিদগুলোকে বোঝানো হয়, শৈবাল। থ্যালোফাইটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যালগি বলে থাকি এখন। আগে কিন্তু ছত্রাক এবং শৈবালকে থ্যালোফাইটা বলা হতো। হুইটেকার এসে মানে ফাঙ্গিটাকে আলাদা করে দিলেন, দিয়ে উনি থ্যালোফাইটাটাকে রেখে দিলেন। শৈবাল জাতীয় সমস্ত উদ্ভিদ গোষ্ঠীগুলোকে কিন্তু থ্যালোফাইটা বলা হয়। থ্যালোফাইটা মানে আমরা শৈবাল ধরে নেব বা শ্যাওলা ধরে নেব, শৈবাল বা শ্যাওলাকে ধরবো থ্যালোফাইটা। তা এদের কোষ প্রাচীরগুলো সেলুলোজ দিয়ে তৈরি হবে এবং অধিকাংশ শ্যাওলার কোষ প্রাচীরের বাইরে মিউসিলেজ জাতীয় বস্তুর একটা আস্তরণ থাকতে পারে, যেমন স্পাইরোগাইরাকে বলা হয় ওয়াটার সিল্ক বা জলের রেশম বা পন্ড সিল্ক বলা হয়।
এদের যে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে তার উপরে মিউসিলেজের একটা স্তর থাকে। জলের সংস্পর্শে ওগুলো নরম হয়ে গিয়ে ভিজে গিয়ে একটা পিচ্ছিল স্তর তৈরি করে, ফলে ওটাকে দেখতে একটু উজ্জ্বল চকচকে বর্ণের হয়। এই জন্য ওয়াটার সিল্ক বা পন্ড সিল্ক বা জলের রেশম বলা হয়। এছাড়া এদের সঞ্চিত খাদ্য হবে শ্বেতসার, থ্যালোফাইটাদের সঞ্চিত খাদ্য হবে শ্বেতসার। এদের বেশিরভাগ অঙ্গজ জনন এবং যৌন জনন হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে অঙ্গজ জনন এবং যৌন জনন হয়ে থাকে। দেখবে স্পাইরোগাইরাতে আমরা খণ্ডী ভবন দেখতে পাই। এই খণ্ডী ভবনকে একদিকে যেমন অযৌন জনন বলবো, অ্যাজ ওয়েল অ্যাজ অঙ্গজ জননও বলবো। খণ্ডী ভবন পদ্ধতি এমন এক ধরনের জনন পদ্ধতি, এটাকে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জননও বলতে পারি, আবার এদেরকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন পদ্ধতি বলতে পারি। শৈবাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে যৌন জনন দেখা যাবে, যৌন জনন দেখা যাবে। আর এরা সবাই জলজ হবে, বীজের স্যাঁতসেঁতে জায়গাতে জন্মাবে, না হলে জলজ পরিবেশে জন্মাবে। আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এদের সবার দেহে ক্লোরোফিল কণা থাকবে, সালোক সংশ্লেষকারী পিগমেন্ট থাকবে। বিশেষ করে ক্লোরোফিলকে আমরা এখানে বেশিরভাগ বলে থাকি। শ্যাওলার মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে ক্লোরোফাইসি একটা উল্লেখযোগ্য শ্রেণী রয়েছে, তাদের মধ্যে সবার ক্লোরোফিল থাকে। আমরা সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ বা পিগমেন্ট থাকবে এটা একটা বলতে পারি। ক্লামাইডোমোনাস, ভলভক্স, তারপরে তোমার হচ্ছে কারা বলে একটা শৈবাল আছে, কারা পয়কারয়কার, ভাউকেরিয়া বলে একটা শৈবাল আছে, তারপরে ল্যামিনারিয়া বলে একটা শৈবাল আছে, সার্গাসাম বলে একটা শৈবাল আছে। এরা সবই নাম তোমরা বইতে দেখতে পাবে, কিন্তু খুব কমন হচ্ছে স্পাইরোগাইরা, ক্লামাইডোমোনাস এবং ভলভক্স। এই তিনটে নাম তোমাদের বইতে দেখবে খুব বেশি পরিমাণে থাকবে। তাহলে থ্যালোফাইটা কাদের বলা হয় এবং থ্যালোফাইটার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং উদাহরণ, অবশ্যই শৈবাল জাতীয় উদ্ভিদের মধ্যে একটা বা দুটো, বিশেষ করে দুটো, আমি এর আগের ক্লাসেও বলেছি, অ্যাটলিস্ট দুটো করে এক্সাম্পলের সাইন্টিফিক নাম মনে রাখতে হবে। যেমন স্পাইরোগাইরা ম্যাক্সিমা বলে একটা প্রজাতি আছে, ভলভক্স গ্লোবেটার বলে একটা প্রজাতি আছে, ক্লামাইডোমোনাস অনেকগুলো প্রজাতি আছে। ক্লামাইডোমোনাস ইন্টারমিডিয়া বলে একটা প্রজাতি হয়, উগেনাম বলে একটা প্রজাতি হয়। তা মানে শৈবাল বা থ্যালোফাইটার অন্তর্গত শ্যাওলা জাতীয় উদ্ভিদের দুটোর সাধারণ নাম এবং সায়েন্টিফিক নাম মনে রাখবে। এছাড়াও এখানে একটা প্রশ্ন দেয়, রোলিং অ্যালগি কাকে বলে এবং কেন? এই ভলভক্সটাকে বলা হয়। ভলভক্স গুলো কলোনি বা উপনিবেশ তৈরি করে বসবাস করে। এক একটা কলোনিতে মোটামুটি 60,000 করে ভলভক্স থাকে। এরা ফুটবলের মতো ফাঁপা গোলাকার হয়, আর এরা ফ্লাজিলা দিয়ে জলের উপর দিয়ে গড়িয়ে 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 চলে। এই জন্য তো নাম দিয়েছে রোলিং অ্যালগি। রোলিং অ্যালগি। স্পাইরোগাইরাকে বলা হয় মানে ওয়াটার সিল্ক, যেটা আমি একটু আগে বললাম। এগুলোকে একটু মনে রাখবে, কারণ এখান থেকে একটু জয়েন্ট ঘেঁষা প্রশ্ন বা কম্পিটিটিভ পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন একটু আধটু দিয়ে থাকে। আর এদের বেশিরভাগ ক্ষেত্রে যৌন জননের মধ্যে সংশ্লেষটা একটু দেখা যেতে পারে। সংশ্লেষ যেমন কনজুগেশন, স্পাইরোগাইরাতে কনজুগেশন দেখা যায়। আবার ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে সিনগ্যামি দেখা যায়। এদের যৌন জনন সংশ্লেষ বা সিনগ্যামি পদ্ধতিতে হয়ে থাকে। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, এরা সিনগ্যামির ভাগ। তোমরা ক্লাস 10-এ এটা পড়েছো। ক্লামাইডোমোনাস এমন একটা শৈবাল যাদের আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি, এই 3 ধরনের সিনগ্যামি দেখতে পাওয়া যায়। আবার উডোগোনিয়াম বলে একটা শৈবাল আছে, তার ক্ষেত্রে কিন্তু উগ্যামি বলে সিনগ্যামিটা বেশিরভাগ দেখতে পাওয়া যায়। এমন কিছু কিছু বৈশিষ্ট্য এখানে মাথায় রাখতে হবে। এরপরে চলে যাই
মস বর্গের উদ্ভিদ বা ব্রায়োফাইটা। মস বর্গের উদ্ভিদ বা ব্রায়োফাইটা, উদ্ভিদ রাজ্যের মধ্যে মস বর্গ বা উদ্ভিদ রাজ্য, মস বর্গ বা উদ্ভিদ রাজ্য, মস বর্গ বা ব্রায়োফাইটা, তাই তো? মস বর্গ বা ব্রায়োফাইটা। মস বর্গ বা ব্রায়োফাইটা, অন্য কথায় আমরা বলছি, আমি ব্র্যাকেটের মধ্যে লিখে রাখলাম ব্রায়োফাইটা। এদের খুব সংক্ষেপে আমরা মস বলে থাকি, উদ্ভিদগুলোকে মস বলে থাকি। এই মস বর্গের যে বিভাগ, তাদেরও 3টে থেকে 5টা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে এদের প্রধান উদ্ভিদ দেহটা হলো গ্যামেটোফাইট বা লিঙ্গধর। এদের প্রধান উদ্ভিদ দেহটা হচ্ছে গ্যামেটোফাইট বা লিঙ্গধর। অর্থাৎ এদের গ্যামেটোফাইটে কাণ্ডের মতো অংশ থাকবে, পাতার মতো অংশ থাকবে, প্রকৃত মূল থাকবে না কিন্তু মূলের মতো অংশ থাকবে। প্রকৃত কাণ্ড থাকবে না, কাণ্ডের মতো অংশ থাকবে। প্রকৃত পাতা থাকবে না কিন্তু পাতার মতো অংশ থাকবে। এবং এই গ্যামেটোফাইটটা স্বাবলম্বী, এরা স্বাধীন, অর্থাৎ এরা সবুজ কণাযুক্ত বা ক্লোরোফিল যুক্ত এবং নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইট স্বাধীন হবে। প্রধান উদ্ভিদ দেহটা গ্যামেটোফাইট বা লিঙ্গধর। প্রধান এসেন্সে বলা হচ্ছে যে এই গ্যামেটোফাইট স্বাধীন, ক্লোরোফিল কণাযুক্ত, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং এদের মধ্যে পুংধানী বা অ্যান্থেরিডিয়াম এবং স্ত্রীধানী বা আর্কিগোনিয়াম তৈরি হয়। এই আর্কিগোনিয়াম কি 11 থেকে 12 উঠতে গিয়ে 11-এর অ্যানুয়াল এক্সামিনেশনে একবার একটা প্রশ্ন এসছে, আর্চিগোনিয়াম বা আর্কিগোনিয়াম কি? মস এবং ফর্ন জাতীয় উদ্ভিদের গ্যামেটোফাইটের মধ্যে ডিম্বাণু ধারণকারী যে কলসির মতো অংশটা থাকে, তাকে বলা হয় আর্কিগোনিয়াম। আর যে গোলাকার বা ডিম্বাকার অংশ থাকে যার মধ্যে শুক্রাণু তৈরি হয় তাকে বলে অ্যান্থেরিডিয়াম। অ্যান্থার থেকে কথাটা এসছে। তা চলে আসি যে গ্যামেটোফাইট একটা বৈশিষ্ট্য, একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এদের মূল থাকবে না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকবে। মূল থাকবে না, মূলের পরিবর্তে এদের রাইজয়েড থাকবে। এদের মূল থাকবে না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকবে। মূল থাকবে না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকবে। মূল থাকবে না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকবে। এরা এককোষী হতে পারে অথবা বহুকোষী হতে পারে। রাইজয়েড এরা মাটির সঙ্গে গাছটাকে দৃঢ়ভাবে আটকে রেখে দেয়, মাটি থেকে রস শোষণে সাহায্য করে। তাহলে রাইজয়েড যে একটা বৈশিষ্ট্য বলবে, মূল থাকবে না, তার পরিবর্তে রাইজয়েড থাকবে। তাহলে আমরা এখানে রাইজয়েড করি বেশি ভালো হবে। রাইজয়েড একটা পয়েন্টস হবে। 3 নাম্বার, কাণ্ড। এদের প্রকৃত কাণ্ড থাকবে না। কাণ্ডের মতো যে অংশ তাকে বলা হয় কলিড বা কলয়েড। কলিড বললে বেশি ভালো হয় বা কলয়েড বললেও হয়, অনেক বইতে কলয়েড কতটা লেখা থাকে বা কলিড কতটা লেখা থাকে। এদের প্রকৃত কাণ্ড থাকবে না, কাণ্ডের মতো অংশটাকে কলিড বলা হয় বা কলয়েড। 4 নাম্বার, পাতা দিয়ে একটা বৈশিষ্ট্য হয়। এদের প্রকৃত পাতা থাকবে না, প্রকৃত পাতার মতো অংশ থাকবে কিন্তু প্রকৃত পাতা থাকবে না। এদেরকে বলা হয়, পাতার মতো অংশগুলোকে বলা হয় ফাইলিড। পাতার মতো অংশগুলোকে ফাইলিড, ফাইলিড। পাতা দিয়ে একটা হলো। কোনো সংবহন কলা থাকবে না, অর্থাৎ জাইলেম এবং ফ্লেম থাকবে না। সংবহন কলা দিয়ে একটা পয়েন্টস হয়, কোন রকমের কোনো সংবহন কলা থাকবে না। সংবহন
সংবহন কলা দিয়ে একটা পাঞ্চ হবে, এদের কোনো সংবহন কলা থাকবে না, অর্থাৎ জাইলেম আর ফ্লেম থাকবে না। তাহলে স্যার জল পরিবহন কি করে হয়? এই যে একটু আগে আপনি বললেন মূলের মাধ্যমে রস শোষণ হয়, পাতা থাকে, পাতায় খাদ্য তৈরি হয়, তাহলে এই সংবহন কলা থাকে না। তাহলে কিভাবে হয়? আসলে এদের বিশেষ ধরনের প্যারেনকাইমা কলা দিয়ে গঠিত কিছু কলা দেখা যায়, হাইডোম এবং লেপ্টম বলা হয়। হাইডোম দিয়ে জল পরিবহন হয়, লেপ্টম দিয়ে খাদ্যরস পরিবহন হয়। হাইডোম দিয়ে জল পরিবহন হয়, একটা বিশেষ ধরনের প্যারেনকাইমা কলা দিয়ে তৈরি হাইডোম, তেমনি লেপ্টম বিশেষ ধরনের প্যারেনকাইমা কলা দিয়ে তৈরি। এগুলো এই মৎস্য জাতীয় উদ্ভিদের খাদ্যরস পরিবহনের সাথে করে। নো ভাস্কুলার টিস্যু, কোন রকমের সংবহন কলা থাকবে না, টোটালি অ্যাবসেন্স অফ ট্রু ভাস্কুলার টিস্যু, প্রকৃত সংবহন কলা থাকবে না, এটা একটু মাথায় রেখে দেবে। তাহলে সংবহন কলা দিয়ে একটু পয়েন্টস বললাম, পাতা দিয়ে বললাম, কাণ্ড দিয়ে বললাম, রাইজম দিয়ে, রাইজয়েড দিয়ে বলেছি, গ্যামেটোফাইট, স্প্রোফাইট দিয়ে একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে মৎস্য বর্গের। রেণুধর দেহ, এদের যে রেণুধর দেহটা থাকবে, এদের যে রেণুধর দেহটা থাকবে এখানে আমি দেখিয়ে দিতে পারি, এটা মুছে দিলাম, প্রথমেই তো লেখা আছে। এদের লিঙ্গধর উদ্ভিদের উপরে রেণুধর উদ্ভিদটা জন্মায় এবং এই রেণুধর উদ্ভিদে ক্যাপসুল বলে একটা অংশ তৈরি হয়। উন্নত মৎস্যের ক্ষেত্রে ক্যাপসুল বলে একটা অংশ তৈরি হয়, ক্যাপসুল বলে একটা অংশ তৈরি হয়। এদের রেণুধর দেহটা তিনটে অংশে বিভক্ত হয়। এটা হচ্ছে ক্যাপসুল, এটাকে বলা হয় সিটা, এটাকে বলা হয় ক্যাপসুল বা ক্যাপসিউল, এটাকে বলা হয় সিটা, এই ফুট বা পা বলা হয়। এদের এই যে ক্যাপসুলের মধ্যে রেণু তৈরি হয়, রেণু মাতৃকোষ থেকে মিওসিস সেল ডিভিশন দ্বারা স্পোর বা রেণু তৈরি হয়, মিওসিস সেল ডিভিশন দ্বারা। এদের রেণুধর উদ্ভিদটা পরাধীন, অর্থাৎ এখানে সবুজ কণা বা ক্লোরোফিল কণা থাকে না, তাই এরা খাদ্য তৈরি করতে পারে না। এই জন্য বলা হয় মৎস্যের অপ্রধান উদ্ভিদ দেহটি হলো রেণুধর। গ্যামেটোফাইটের যে প্রধান উদ্ভিদ দেহটা, এটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। যৌনক্রমের চ্যাপ্টারে তোমরা পড়েছো, এরা হলো ডিপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ রেণুধর উদ্ভিদটা ডিপ্লয়েড। এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, আগে এদের হ্যাপ্লয়েড তারপরে ডিপ্লয়েড। এদের দেহে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড যৌনুর পর্যায়ক্রমে আবর্তন ঘটে, সেই জন্য আমরা বলি মৎস্য জাতীয় উদ্ভিদের দেহে সুস্পষ্ট যৌনক্রম দেখতে পাওয়া যায়। ফার্নের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে। তাহলে আজকে আমি উদ্ভিদ রাজ্যের মধ্যে যে অপুষ্পকের মধ্যে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা পড়ালাম, আরেকটা পড়াবো টেরিডোফাইটা বা ফানবর্গ, এটা দিয়ে আজকে শেষ করব। টেরিডোফাইটা উদ্ভিদ রাজ্যের মধ্যে অপুষ্পকের টেরিডোফাইটা, যাকে আমরা বলি ফার্ন বর্গের উদ্ভিদ, ফার্নবর্গ উদ্ভিদ। এদের ওরকম বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, 3টে থেকে 5টা। ঠিক আগেরটা একটু মনে রাখলেই হবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবো। দেহ, প্রধান উদ্ভিদ দেহটা হচ্ছে রেণুধর, উল্টে গেল দেখো, স্পোরোফাইট, রেণুধর। এই রেণুধর দেহের মধ্যে রেণু তৈরি হবে, রেণুস্থলী তৈরি হবে, সেই রেণুস্থলীর মধ্যে রেণু তৈরি হবে, সেই রেণুগুলো অঙ্কুরিত হবে রেণু। প্রধান উদ্ভিদ দেহটা রেণুধর, এটা 2n সংখ্যক রেণু, কিন্তু মিওসিস সেল ডিভিশনে তৈরি হয় n। প্রধান উদ্ভিদ দেহটা রেণুধর, অর্থাৎ এখানে মূল, কাণ্ড, পাতা 3টেই থাকবে। আচ্ছা, কাণ্ড,
প্রকৃত কাণ্ড থাকবে, কাণ্ডটা রাইজোম প্রকৃতির হয়, বেশিরভাগ ক্ষেত্রে রাইজোম প্রকৃতির হয়, কাণ্ডটা থাকে এবং রাইজোম প্রকৃতির হয়ে থাকে, রাইজোম প্রকৃতির হয়ে থাকে। পাতা, এদের পাতা থাকবে, পাতাগুলো কচি অবস্থাতে বা অপরিণত অবস্থায় কুকুরের লেজের মতো গুটিয়ে থাকে বা স্প্রিং এর মতো গুটিয়ে থাকে, কেবল সার্সিনেট ভার্নেশন বলা হয়, সার্সিনেট ভার্নেশন। এরা স্প্রিং এর মতো পেঁচিয়ে থাকে, পাতাগুলো কচি অবস্থায় স্প্রিং এর মতো পেঁচিয়ে থাকে, স্প্রিং এর মতো পেঁচিয়ে থাকে পাতাগুলো। একেবারে সার্সিনেট ভার্নেশন। তাহলে পাতা দিয়ে একটা হলো, কাণ্ড দিয়ে হলো, দেহ দিয়ে হলো। অপ্রধান দেহটা হচ্ছে গ্যামেটোফাইট, অপ্রধান দেহটা হচ্ছে গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট। এই গ্যামেটোফাইট গুলোকে এদের ক্ষেত্রে প্রোথ্যালাস বলা হয়। এটা অনেকটা হার্ট শেপের, পান পাতার মতন দেখতে হয়, পান পাতার মতো দেখতে হয়। এখানে একটা এপিক্যাল নচ বা অগ্রখাস থাকে, এখানে জননাঙ্গ হিসাবে পুংধানী গুলো থাকে, আর এই অগ্রখাজের চারদিকে স্ত্রীধানী গুলো থাকে। এদের প্রোথ্যালাস বলা হয়, এগুলোকে আমরা প্রোথ্যালাস বলি। প্রোথ্যালাস, গ্যামেটোফাইটকে আমরা প্রোথ্যালাস বলি, গ্যামেটোফাইটকে প্রোথ্যালাস বলে থাকি, প্রোথ্যালাস। এদের গ্যামেটোফাইটকে আমরা প্রোথ্যালাস বলে থাকি, প্রোথ্যালাস। পুংধানী এবং স্ত্রীধানী থাকে, পুংধানী গুলো নিচের দিকে রাইজয়েডের মধ্যে থাকে, পুংধানীকে এর আগেই বলেছি অ্যানথেরিডিয়াম বলে, স্ত্রীধানী গুলোকে আর্কিগোনিয়াম বলে। এদের গ্যামেটোফাইট কিন্তু আংশিক স্বাবলম্বী। গ্যামেটোফাইটটা স্পোরোফাইটের উপরে নির্ভরশীল থাকে, কিন্তু এর কিছুটা এরা ক্লোরোফিল যুক্ত হয় বলে কিছু সময়কাল এরা খাদ্য সংশ্লেষের মাধ্যমে বেঁচে থাকতে পারে। বাকিটা টোটালি রেণুধর উদ্ভিদের উপরে এরা নির্ভরশীল হয়ে পড়ে। সংবহন কলা দিয়ে একটা পয়েন্টস হবে, সংবহন কলা, এদের সংবহন কলা, এদের প্রকৃত জাইলেম এবং প্রকৃত ফ্লেম কলা দেখা যাবে। এদেরকে বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হবে। আর যে পাতা কথাটা বললাম, পাতা দিয়ে একটা বৈশিষ্ট্য হয়, এদের পাতাতে বেশিরভাগ ক্ষেত্রে রেণু তৈরি হয়, পাতাতে রেণুধারক অঙ্গগুলো অবস্থান করে, পাতাতে রেণুধারক অঙ্গগুলো থাকে। যে পাতাতে রেণুধারক অঙ্গগুলো থাকে তাকে বলা হয় স্পোরোফিল। রেণুধারক অঙ্গ, রেণুধারক অঙ্গ, রেণুধারক অঙ্গ, রেণুধারক অঙ্গ, এগুলোকে সোরাস বলা হয়, সোরাস। এই সোরাসের মধ্যে রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম থাকে। সেই রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়ামের মধ্যে মিওসিস সেল ডিভিশন দ্বারা হ্যাপ্লয়েড রেণু তৈরি হয়। এই মস জাতীয় উদ্ভিদের যে পাতাগুলো থাকে, এই পাতাগুলো যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে রেণুধারক অঙ্গ বহন করে, এই পাতাগুলোকে স্পোরোফিল বলা হয়। দুই রকমের পাতায় দেখা যায়, মাইক্রোফাইলাস লিফ আর মেগাফাইলাস লিফ, মানে ছোট ছোট পাতা আর বড় বড় পাতা। পাতার নিম্ন তলে রেণুধারক অঙ্গ হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে সোরাস দেখা যায়। বিশেষ করে ড্রাফটেরিস্ট বলে একটা গাছ আছে, ফার্ন জাতীয় গাছ আছে, ড্রাফটেরিস্ট। এদের ক্ষেত্রে কিন্তু প্রকৃত মূল দেখা যাবে, কাণ্ড দেখা যাবে, পাতা দেখা যাবে। এই হচ্ছে এদের ক্ষেত্রেও কিন্তু সুস্পষ্ট জনুক্রম দেখা যাবে। প্রধান উদ্ভিদ দেহটার রেণুধর বা স্পোরোফাইট হবে, আর অপ্রধান উদ্ভিদ দেহটা হবে গ্যামেটোফাইট। আগে এদের স্পোরোফাইট, তারপরে শেষ হয়ে গেলে গ্যামেটোফাইট। প্রধান উদ্ভিদ দেহটা স্পোরোফাইট, অপ্রধান উদ্ভিদ দেহটা গ্যামেটোফাইট। এদের ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, তারপরে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড। মশের ক্ষেত্রে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড। ফার্নের ক্ষেত্রেও কিন্তু সুস্পষ্ট জনুক্রম দেখা যাবে। অল্টারনেশন অফ জেনারেশন খুব ভালোভাবে বোঝা যাবে।
এই অপুষ্পক উদ্ভিদের তিনটে বিভাগ, সেই তিনটে বিভাগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং উদাহরণ, যেমন পোগোনিটাম বলে একটা মশ আছে, দেখবে পোগোনিটাম। রিক্সিয়া বলে একটা মশ আছে। ফার্নের মধ্যে তো পলিট্রিকাম বলে একটা ফার্ন আছে। শুষ্নি, যেটাকে মার্সিলিয়া বলে থাকি, মার্সিলিয়া শুষ্নি। স্ফ্যাগনাম বলে একটা মশ আছে। লাইকোপোডিয়াম বলে এক ধরনের তোমার টেরিডোফাইটা বা ফার্ন আছে। কয়েকটা ফার্নের নাম মনে রাখতে হবে, যেমন সেলাজিনেল্লা, লাইকোপোডিয়াম, ইকুইজিটাম, মার্সিলিয়া বা শুষ্নি, তারপরে ড্রাফটেরিস্ট। এগুলো সব ফার্ন জাতীয় গাছের উদাহরণ। মশ জাতীয় গাছের মধ্যে উদাহরণ হিসাবে রিক্সিয়া হতে পারে, পেলিয়া বলে একটা মশ হতে পারে, তারপরে মার্কেনশিয়া আছে, পোগোনেটাম আছে, পলিট্রিকাম আছে, স্ফ্যাগনাম আছে। এই যে অপুষ্পক উদ্ভিদ জগতের অন্তর্গত যে তিনটে বিভাগ পড়ালাম, প্রতিটি বিভাগের অন্তর্গত দুটো করে উদ্ভিদের সায়েন্টিফিক নেম মাথায় রাখবে এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব একটু মাথায় রাখতে হবে। অর্থনৈতিক গুরুত্ব সম্পূর্ণ দুটো শৈবালের নাম, দুটো মশের নাম, দুটো ফার্নের নাম, এর থেকে প্রশ্ন আসে। নেক্সট দিন আমি সপুষ্পক উদ্ভিদ নিয়ে আলাপ আলোচনা করব। আজ এখানে শেষ করছি। সকলে ভালো থেকো।